আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাসে আমি তোমাদের আলোচনা করব হচ্ছে মেশনারি ড্যাম নিয়ে। এটা হচ্ছে আমাদের থিওরি অফ স্ট্রাকচারের 7 নম্বর অধ্যায়। তো ভাইয়া, এই অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও প্রায় প্রতিবারই একটা করে রচনামূলক প্রশ্ন থাকে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করে ম্যাথমেটিক্সের যে টার্মগুলো আছে সবগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? এবং খুবই বলতে গেলে সহজই একটা অধ্যায়, যদি তোমরা আমার সঙ্গে ক্লাসটা সুন্দরভাবে শেষ পর্যন্ত করো, ঠিক আছে? এই ক্লাসে আমি তোমাদের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি, অর্থাৎ এই অধ্যায়ে আর কি, সেগুলো হচ্ছে, দেখো, প্রথমে আমরা ড্যাম কি সেই সম্পর্কে জানবো, ড্যামের কার্যাবলী সম্পর্কে জানবো, বিভিন্ন প্রকার বাঁধ সম্পর্কে জানবো বা ড্যাম সম্পর্কে জানবো, এরপর ড্যামের বিভিন্ন অংশ সম্পর্কে জানবো, এরপর ড্যাম স্থিতিশীলতার নিরীক্ষাগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ আমরা কোন কোন নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা যে ড্যামটা নির্মাণ করতে চাচ্ছি সেটা স্থিতিশীল হবে কিনা, সেগুলোর পরীক্ষা বা নিরীক্ষা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? এরপর ম্যাথ করার জন্য প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানবো, এবং এই অধ্যায়ের আমি একটা মাত্র ম্যাথ করে দিব। এই ম্যাথ দিয়ে তোমরা এই অধ্যায়ের সবগুলো ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে? তো আমি এই অধ্যায়ে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে না এরকমও অনেক কিছু আলোচনা করব, ঠিক আছে? কারণ তোমরা যদি আসলে বেসিক থেকে জিনিসগুলো না পড়ো, পরবর্তীতে সামনে দিয়ে কিন্তু তোমরা আসলে নিজেরই বিপদ তৈরি করবা, ঠিক আছে? তো তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাসটা করতে পারবে তারা কন্টিনিউ করো, আর যারা মনে করো তো ধৈর্য নাই, তোমাদের দ্রুত অধ্যায়টা শেষ করতে হবে, তারা তোমরা এই অধ্যায় থেকে থিওরি পার্ট তেমন আসে না, তোমরা ম্যাথ পার্টে চলে যাও, ওখানে জাস্ট ক্লাসটা দেখে নিলে তোমাদের জন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যারা প্রথম থেকেই অধ্যায়টা সুন্দর করে একদম বেসিক থেকে বুঝতে চাও, তারা পুরো ক্লাসটা আমার সঙ্গে কন্টিনিউ করো, ঠিক আছে? তো ভাই, আর কথা না বলে আমরা শুরু করি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটা শেয়ার করবা। সেই সঙ্গে তোমাদের জন্য কিন্তু ভাই আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি। সেখানে কিন্তু তোমাদের এই যে অধ্যায়গুলো আমি ক্লাস নিচ্ছি, এই অধ্যায়ের হ্যান্ড নোটগুলো কিন্তু আমি ওখানে শেয়ার করতেছি। সেই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু তোমরা ওই গ্রুপ থেকে পেয়ে যাবা। আমি হচ্ছে আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি পিন কমেন্টে দিয়ে দিব, তোমরা সবাই জয়েন হয়ে নিবা, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আর কি কোন পলিটেকনিক থেকে আমার ক্লাসগুলো করতেছো সেটাও একটু আমাকে জানাই দিবা, ঠিক আছে? তো ভাইয়া, প্রথমে আমরা জানবো যে আসলে এই অধ্যায়টা যেহেতু ড্যাম নিয়ে, অর্থাৎ মেশনারি ড্যাম নিয়ে, যদিও মেশনারি ড্যাম বলতে কি বোঝাবে, অর্থাৎ মেশনারি বলতে কি বোঝায়, ইটের গাঁথুনির যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে আসলে মেশনারির অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো মেশনারি ড্যাম হচ্ছে ইটের গাঁথুনির মাধ্যমে যে ড্যাম নির্ণয় করা হয় সেটাই হচ্ছে মেশনারি ড্যাম, ঠিক আছে? তাহলে এখন আসলে শুধু ড্যাম বলতে আমরা কি বুঝি সেটা আগে আমরা জানার চেষ্টা করি। ড্যাম হচ্ছে, ধরো কোনো একটা নদীর আমরা আড়াআড়ি দিয়ে থাকি, এবং এই ড্যামের সাহায্যে নদীর পানির যে আনুভূমিক যে আমাদের বলটা আছে এটাকে প্রতিরোধ করা হয়, ঠিক আছে? অর্থাৎ আগে আমরা আসলে চিত্রের সাহায্যে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা হচ্ছে প্রবাহমান নদী, ঠিক আছে? এটা হচ্ছে প্রবাহমান নদী। এই নদীর আড়াআড়ি, ঠিক আছে, অর্থাৎ এই আড়াআড়ি আমরা যে তোমার হচ্ছে বাঁধ নির্মাণ করব বলতে গেলে ধরতে পারো, সেটাকে আমরা মূলত ড্যাম বলে থাকি। এই ড্যামের সাহায্যে পানির আনুভূমিক চাপকে প্রতিরোধ করা হয়, এবং তোমার হচ্ছে এখানে পানিকে রিজার্ভ করা হয় এক পাশে, ঠিক আছে? রিজার্ভ করার ফলে কি হয়, আমরা সেগুলো এই যে ড্যামের কার্যাবলীর মধ্যে জানতে পারবো। রিজার্ভ করার ফলে কি হবে, তোমরা তো অবশ্যই এটা নিজের বুদ্ধিতেই বুঝতে পারো যে এই পাশে যদি আমরা পানি রিজার্ভ করি, তাহলে যখন আমাদের বর্ষা মৌসুমটা শেষ হয়ে যাবে তখন কি হবে ভাইয়া, তখন আমরা এই পাশে রিজার্ভ পানি থেকে মাল্টিপারপাস কাজে এটাকে ব্যবহার করতে পারবো। যেমন কি কি হতে পারে, সেচ কাজ হতে পারে, বিদ্যুতের কাজ, মানে বিদ্যুৎ উৎপাদনের কাজে হতে পারে। এছাড়াও তোমার হচ্ছে ধরো আমাদের ধরো শহর এলাকায় কিন্তু পানযোগ্য পানি কিন্তু আমাদের মানে একটা বড় ধরনের অসুবিধার কারণ। এখান থেকে আমরা পানি সংগ্রহ করে সেটাকে পরিশোধন করে পানযোগ্য পানিতে রূপান্তর করতে পারবো, ঠিক আছে? এছাড়া আরো অনেক অনেক কারণ আছে, সেগুলো আমরা পরবর্তীতে এই কার্যাবলীর মধ্যে জানতে পারবো। তো আশা করতেছি ড্যাম জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারছো। ড্যাম অবশ্যই আমাদের নদীর আড়াআড়িতে দিতে হবে, ঠিক আছে? আড়াআড়িতে দেওয়ার ফলে এই ড্যাম দ্বারা কি কাজ করানো হবে, এই পাশে যে পানিগুলো থাকবে এদের যে আনুভূমিক চাপটা আসবে সেই চাপটাকে প্রতিরোধ করাই হবে হচ্ছে এই ড্যামের মূল কাজ, ঠিক আছে? অর্থাৎ এই পানির চাপের কারণে যাতে ড্যামটা ভেঙে না যায়, সেই জিনিসগুলোই আমরা আসলে এই অধ্যায়ে শিখবো, যে কি কি জিনিসগুলো আমরা করলে এই ড্যামটাকে আমরা স্থিতিশীল অবস্থায় রাখতে পারবো বা এটাকে রক্ষা করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন আসলে ভাই আমরা জানি হচ্ছে ড্যামের কার্যাবলীগুলো কি কি। আসলে তোমাদের বইয়ে এগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করা আছে, অর্থাৎ বেশি কঠিন ভাষায় এগুলো বলা নেই। আমি জাস্ট তোমাদের বই দেখে একবার বলে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে বইটা মিলাও, ঠিক আছে?
তো প্রথমেই যে আমাদের কার্যাবলী দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের, দেখো কি আছে, বাঁধের উজানে জমানো পানি দিয়ে শুষ্ক মৌসুমে জমিতে পানি সরবরাহ বা সেচ কার্য করা হয়। অর্থাৎ ধরো আমরা একটা ড্যাম নির্ণয় করলাম, ঠিক আছে, আর এই সাইডটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে ডাউন স্ট্রিম, আর এই সাইডটাকে বলা হয় হচ্ছে আপ স্ট্রিম, অর্থাৎ উজান, এবং হচ্ছে এই পাশে হচ্ছে ভাটি, ঠিক আছে। উজানে থাকে কি ভাইয়া, উজানে হচ্ছে পানি রিজার্ভ করা হয়, এবং এই পাশে আমাদের মানে পানি আসলে মানে শুষ্ক অবস্থায় থাকে আর কি, ঠিক আছে। অর্থাৎ আমরা এই পাশে পানিটাকে রিজার্ভ করে নিছি। তোমরা অনেকেই জানো যে ওই যে আমাদের ভারত কিন্তু দেখবা যে যখন হচ্ছে ওদের পানির প্রয়োজন হয় তখন কিন্তু ওরা পানিটাকে বাঁধের মাধ্যমে আটকে দিয়ে দেয়। আবার যখন দেখবে যে যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু ওদের যখন দেখা যায় যে ওদের এলাকাগুলো প্লাবিত হয়ে যাচ্ছে তখন আবার দেখবে যে বাংলাদেশে পানি ছেড়ে দেয়, ঠিক আছে। তখন আবার দেখা যায় যে বাংলাদেশ প্লাবিত হয়, ঠিক আছে। তো তোমার হচ্ছে এখানে ওই যে সেম জিনিসটাই ঘটে আমাদের ড্যামের ক্ষেত্রে। কি হয়, এই পাশে আমরা পানি রিজার্ভ করে রাখি এবং এই পাশে আমরা পানি পাস করতে দেই না, ঠিক আছে। ফলে আমরা এই ড্যামের এই পাশের এলাকাগুলোতে শুষ্ক মৌসুমে সেচ কার্যের জন্য আমরা এই পানিগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, বাঁধের উজানে জমানো পানিতে মাছ চাষ করা যায়। অর্থাৎ তুমি যে এই বাঁধের উজানে যে এই জায়গায় যে পানি আছে, হ্যাঁ, অর্থাৎ ড্যামের উজানে যে এই পাশে পানি আছে, এই পানিতে চাইলে কি করতে পারবা, মাছ চাষ করতে পারবা, ঠিক আছে। এরপর উজানের জমি জমানো পানি নিয়মতান্ত্রিক ভাবে ছেড়ে দিয়ে, অর্থাৎ দেখবা যে আমাদের এই ড্যামগুলোতে এগুলো গেট নির্মাণ করা থাকে, অর্থাৎ আমরা গেটগুলোকে খুলতেও পারি আবার বন্ধ করতেও পারি, ঠিক আছে। অর্থাৎ স্লুইস গেট লাগানো থাকে, ঠিক আছে। অর্থাৎ এই গেটটার সাহায্যে কি করা হয়, পানিটাকে আমরা নিয়মতান্ত্রিক ভাবে বা অন্য কোনো পদ্ধতিতে নিয়মতান্ত্রিক ভাবে এদিক দিয়ে পাস করানোর মাধ্যমে কিছু আমাদের ধরো ওই যে তোমার হচ্ছে জেনারেটরের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ঠিক আছে। তো এটা তো আমরা জানি যে এরকম আমাদের অনেক জলবিদ্যুৎ কেন্দ্র আছে, ঠিক আছে। তো সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই আগে থেকে অবগত আছি। এরপরে দেখো কি আছে, পাহাড়ি ঢাল অথবা অতিরিক্ত বৃষ্টির পানি বাঁধের উজানে আটকে রাখার ফলে ভাটি অঞ্চল সমূহ বন্যার হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ ধরো আমরা যদি এমন একটা জায়গায় ড্যাম নির্ণয় করি যে জায়গায় দেখা যাচ্ছে যে যখন বর্ষা মৌসুম শুরু হয় বা পাহাড়ি ঢালের কারণে যখন প্রচুর পরিমাণে পানি ভাটি অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তখন দেখা যায় যে ভাটি অঞ্চলগুলো বা নিচু অঞ্চলগুলো বন্যার কারণে প্লাবিত হয়ে যায়, ঠিক আছে, বা প্লাবিত হয়ে যায়। তাহলে তখন কি করব, আমরা ওই জায়গায় যদি একটা ড্যাম নির্মাণ করে দিই তাহলে কি করতে পারবো, আমরা ওই পাহাড়ি ঢল বা হচ্ছে তোমার বৃষ্টি পানিগুলোকে এই ড্যামের এই পাশে আমরা আটকে রাখতে পারবো, ফলে এই নিচু এলাকাগুলো বন্যার হাত থেকে রক্ষা পাবে, ঠিক আছে। এটাও একটা ড্যামের কাজ। এরপরে কি আছে ভাইয়া দেখো, বাঁধের উজানে বিস্তীর্ণ এলাকা পানি জমা থাকে বলে নৌ চলাচল বা চিত্ত বিনোদনের জন্য কাজ পরিচালনা করা যায়, ঠিক আছে। অর্থাৎ বিষয়টা কি, যখন তুমি ধরো কোনো জায়গায় নৌ চলাচল করে কিন্তু সে জায়গার পানির পরিমাণ তোমার হচ্ছে অনেক কম, ফলে নৌ মানে জাহাজ বা নৌকাগুলো চলাচল করতে পারে না, তখন তুমি সেখানে যদি একটা বাঁধ দিয়ে দাও বা ড্যাম নির্মাণ করো তাহলে কি হবে, এই পাশে পানির আমাদের হাইটটা বেড়ে যাবে, তখন কিন্তু অনায়াসে সেখান দিয়ে নৌকাগুলো চলাচল করতে পারবে বা জাহাজগুলো চলাচল করতে পারবে। আবার বিভিন্ন ধরনের দেখবা যে পানি এভাবে এপাশে জমানোর ফলে এখানে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের রিসোর্ট গুলো যেগুলো আছে এগুলো আমরা তৈরি করতে পারি, বা চিত্ত বিনোদনের যে কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, বাঁধকে নদী পারাপারের বা আচ্ছা ঠিক আছে, বাঁধকে পারাপারের জন্য একটা সড়ক হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ বাঁধটা তো এটা আমরা প্রস্থচ্ছেদ দেখতেছি, তাই না, এই বাঁধটা তো আমাদের এদিকে আরো বর্ধিত থাকবে, তাই তো, এদিকে কিন্তু আরো বর্ধিত থাকবে এইভাবে। তাহলে এই জায়গাটার উপর দিয়ে আমরা কি পারাপারের জন্য একটা সড়ক হিসেবে ব্যবহার করতে পারবো না, সড়ক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি ড্যামের কার্যাবলী, ঠিক আছে। এখন আমরা ভাইয়া ড্যামের বিভিন্ন প্রকার বাঁধ বা ড্যাম সম্পর্কে জানবো। তো প্রথমেই দেখো তোমাদের বইয়ে বাঁধের সাধারণত বলছে যে বাঁধকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাটির বাঁধ আর একটা হচ্ছে মেশনারি বাঁধ। মাটির বাঁধ কি ভাইয়া, মাটির মাধ্যমে আমরা যে ড্যাম বা বাঁধ নির্মাণ করবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো মাটির বাঁধ। আর মেশনারি বা ইটের গাঁথনির সাহায্যে যে ড্যাম নির্ণয় করবো সেটা হচ্ছে মেশনারি বাঁধ, ঠিক আছে। এরপরে তোমরা এগুলো আসলে দেখে নিবে, এগুলো আসলে আমার বলার মতো অত হার্ড কিছু এখানে নেই যে তোমরা বুঝবে না, তোমরা এখানে দেখে নিবা। এবং যে জিনিসটা সম্পর্কে তোমরা বুঝতেছো না, যেমন এখানে তোমাদের আছে হচ্ছে বাট্রেস বাদ আছে, এগুলো সম্পর্কে তোমরা হয়তো বা বুঝবে না, এগুলো জাস্ট আমার এখানে আসলে চিত্র আর্ট করে বোঝানোর মতো অবস্থা এখানে নেই। তোমরা এগুলো যদি গুগলে একটু সার্চ করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা দেখতে আসলে কেমন, ঠিক আছে। এখন আসো আমি জাস্ট তোমাদের এই যে ড্যামের প্রকারভেদ আকৃতি অনুযায়ী যে প্রকারভেদ আছে এটা আমি জাস্ট একটু দেখাই দিই, ঠিক আছে। তো প্রথমটা দেখো কি আছে, আয়তাকার ড্যাম। আয়তাকার ড্যাম জিনিসটা তোমরা তো নাম শুনেই বুঝতে পারতেছো, তাই না। অর্থাৎ ড্যামটার আকৃতি কিরকম হবে, আয়তাকার হবে। তাহলে দেখো এই যে এরকম হবে, এরকম
আয়তাকার হবে। এই পাশে আমরা পানি রিজার্ভ করব, আর এই পাশে আমাদের ভাটি থাকবে, ঠিক আছে, অর্থাৎ ডাউন স্ট্রিম থাকবে এদিকে, এদিকে হচ্ছে আপস্ট্রিম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তাকার ড্যাম। এরপর আমরা যদি পরেরটা কি আছে দেখো, দুইটাই আছে হচ্ছে ট্রাপিজয়েডাল ড্যাম বা বাঁধ, ঠিক আছে। তাহলে ট্রাপিজয়েডাল ড্যাম দুইটাই নাম আছে, কিন্তু দেখো পরে আবার লেখা আছে একটা হচ্ছে পানির পার্শ্ব খাড়া আর একটা হচ্ছে ট্রাপিজয়েডাল ড্যাম, সেটাতে বলা আছে পানির পার্শ্ব হেলানো। অর্থাৎ ধরো পানির পার্শ্ব খাড়া বলতে কি, ধরো তুমি ট্রাপিজয়েডাল ড্যামটা এভাবে নির্মাণ করলে, ট্রাপিজয়েডাল ড্যাম মানে কি, ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম, তাই তো। তাহলে দেখো এই যে এইভাবে তুমি যদি একটা ড্যাম নির্ণয় করো, তাহলে দেখো এই পাশে যদি আমাদের পানির যদি লেভেল এখানে হয়, তাহলে এই পাশে দেখো তো পানির যে আমাদের এখানে যেটা বলছে যে পানির পার্শ্ব খাড়া, অর্থাৎ এই দেখো পানির যে এখানে লেভেলটা আছে এটা কি আমাদের ড্যামের সঙ্গে খাড়াভাবে অবস্থান করতেছে না, খাড়াভাবে কিন্তু অবস্থান করতেছে। দেখো এই যে এই পার্শ্বটা কিন্তু আমাদের ড্যামের এই পার্শ্বটা কিন্তু খাড়া, এই জন্য এই পাশে বলছে যে পানির পার্শ্বটা খাড়া। আবার আর একটা ট্রাপিজয়েডাল আকৃতির কি হবে হতে পারে দেখো, সেটা আমাদের আমি একটু এটা এই সাইডে অঙ্কন করি, হ্যাঁ, এরকম হতে পারে। তাহলে দেখো এই পাশে আমাদের যদি পানির লেভেল এটা হয়, তাহলে এই পাশে পানির পার্শ্বটা কি হচ্ছে দেখো তো, হেলানো পার্শ্ব হচ্ছে না, তাহলে এটা হচ্ছে পানির পার্শ্ব হেলানো অবস্থায় যে ড্যাম সেটা। তাহলে ট্রাপিজয়েডাল আকৃতির দুইটা হয়, একটা হচ্ছে যেটাতে পানির পার্শ্ব হেলানো থাকবে, আর একটা হচ্ছে পানির পার্শ্ব খাড়া থাকবে, ঠিক আছে। তো এই ছিল আকার অনুযায়ী প্রকারভেদ, তোমরা আশা করতেছি খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে ভাই আমরা আলোচনা করব হচ্ছে দেখো ড্যামের বিভিন্ন অংশ নিয়ে। তো আমি বিভিন্ন অংশগুলো আগে বোর্ডে লিখে নিই, তারপরে আমি তোমাদের আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। এখন ভাইয়া আমরা তাহলে দেখো মেশনারি ড্যামের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। অংশ বলতে কি ভাইয়া, দেখো মেশনারি ড্যামের কোন জিনিসটাকে কি বলা হয় এটা সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আমাদের তোমার হচ্ছে ধরো এটা একটা আমরা ধরলাম মেশনারি ড্যাম, এর যেই পাশে আমরা পানি জমা করব, অর্থাৎ যে পাশে আমরা পানিটা ধরে রাখবো সেটাকে বলা হয়, সেই সাইডটাকে বলা হয় আপস্ট্রিম। এবং যে পাশে পানি আমরা মানে যে পাশে পানি থাকবে না আর কি, ঠিক আছে, অর্থাৎ এই পাশে পানি ধরে রাখলে কি হবে, এই পাশে পানি কমে যাবে না, কমে যাবে, অর্থাৎ এই পাশে পানির লেভেলটা নিচে নেমে যাবে। তাহলে এই পাশটাকে বলা হবে হচ্ছে ডাউন স্ট্রিম, বা এটা হচ্ছে ভাটি পার্শ্ব, এটা হচ্ছে উজান পার্শ্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের বিভিন্ন কিছু লেখা আছে, এখানে আমরা এগুলো কোনটা দ্বারা কি বুঝাবো সেগুলো আমরা এখন একে একে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো এটা একটা কি আকৃতির ড্যাম ভাইয়া, এটা একটা হচ্ছে মেশনারি তোমার হচ্ছে ট্রাপিজয়েডাল আকৃতির ড্যাম, ঠিক আছে। এই ড্যামটার চিত্র কিন্তু এইরকম, এই যে এরকম, তোমরাও এখানে একটু অন্যরকম মনে হতে পারে, এইরকম, ঠিক আছে, এইরকম। এখন ভাইয়া দেখো এখানে আমাদের যেহেতু এটা একটা ট্রাপিজয়েডাল আকৃতির ড্যাম, তাহলে এর উপরের আলাদা প্রস্থ থাকবে, নিচে আলাদা প্রস্থ থাকবে। সেটা এখানে বলা হয়েছে এ হচ্ছে ড্যামের উপরের প্রস্থ, অর্থাৎ আমাদের ড্যামের যে উপরের অংশটুকু আছে এই উপরের অংশটুকুর প্রস্থ হচ্ছে এ। এটা তো খুব সহজ জিনিস। এরপরে দেখো বি হচ্ছে ড্যামের নিচের প্রস্থ, অর্থাৎ এই ড্যামটা কি হচ্ছে আস্তে আস্তে হয়ে প্রসারিত হয়ে যাচ্ছে না, প্রসারিত হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া। তাহলে নিচের অংশের প্রস্থ অবশ্যই উপরের অংশের প্রস্থ থেকে বেশি হবে, তাহলে নিচের অংশের প্রস্থটাকে প্রকাশ করা হয় এই বি দিয়ে। এরপর দেখো কি বলা আছে এখানে, এইচ হচ্ছে ড্যামের উচ্চতা, অর্থাৎ আমাদের ড্যামের বেস থেকে একদম ড্যামের টপ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটাকে প্রকাশ করা হয় হচ্ছে এইচ দিয়ে, ঠিক আছে, অর্থাৎ বড় হাতের এইচ দিয়ে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবা যে ড্যামের নিজস্ব উচ্চতাকে প্রকাশ করা হয় হচ্ছে বড় হাতের এইচ দিয়ে। এরপর ভাই দেখো কি বলছে এখানে, এই ছোট হাতের এইচ দিয়ে প্রকাশ করা হয় ড্যাম কর্তৃক ধারণকৃত পানির উচ্চতা, অর্থাৎ ড্যামের যে এই পার্শ্বটা কি করতেছে পানিটাকে ধারণ করতেছে, সেই পানিটা ড্যামের বেস থেকে উপর পর্যন্ত, অর্থাৎ পানির লেভেলের উপর পর্যন্ত উচ্চতাটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এইচ দিয়ে, অর্থাৎ বেস থেকে পানির লেভেল পর্যন্ত উচ্চতাটাকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতের এইচ দিয়ে, ঠিক আছে। এমন তো না যে একদম ধরো যাচ্ছে কানায় কানায় পূর্ণ অবস্থায় থাকবে আমরা এরকম একটা ড্যাম নির্ণয় করবো, এরকম ড্যাম আমরা নির্ণয় করবো না। যখন একদম পানি যখন একদম ড্যামের উপর পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে তখন আমরা কি করবো, পানি ছেড়ে দেবো, তাই না, তখন তো আর পানি আর উপরে যাবেই না, অর্থাৎ পানির লেভেলটা সবসময় ড্যামের টপ থেকে একটু নিচেই থাকবে। তারপরে দেখো এরপর আমাদের কি আছে, এখানে হচ্ছে ওমেগা, এটা তোমাদের বই ডাব্লিউ দিয়ে প্রকাশ করছে, তোমরা এটাকে কি দিয়ে প্রকাশ করবে, এটা তোমরা হচ্ছে ওমেগা দিয়ে প্রকাশ করবা। তাহলে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে পানির আপেক্ষিক ওজন, অর্থাৎ একক আয়তনে পানির ওজন কে প্রকাশ করা হয় এই ওমেগা দিয়ে, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আমরা ম্যাথমেটিক্সে আর ভালোভাবে আলোচনা করবো, সেখানে ওমেগার ভ্যালু কত, কখন কোন ভ্যালু ধরে ম্যাথ করবা, সবকিছু আমি সেখানে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট মনে রাখো যে ওমেগা দিয়ে পানির আপেক্ষিক ওজন প্রকাশ করা হয়, অর্থাৎ যে পানিটাকে এই ড্যাম ধরে রাখতেছে সেই পানির আপেক্ষিক ওজনটাকেই প্রকাশ করা হয় হচ্ছে এই ওমেগা দিয়ে। এরপর দেখো কি আছে,
ওমেগা প্রাইম, ঠিক আছে। তাহলে ওমেগা প্রাইম দিয়ে কি প্রকাশ করা হবে? ড্যাম পদার্থের আপেক্ষিক ওজন, অর্থাৎ ড্যাম পদার্থের আপেক্ষিক ওজন জিনিসটা আবার কি? এই ড্যামটা যে পদার্থ দ্বারা নির্মিত হয়েছে। আমরা ড্যামের সংজ্ঞাটা যদি একবার যদি ভালোভাবে বলতে চাই, সেটা হবে কি, পানি বা তরল জাতীয় পদার্থের আনুভূমিক চাপ প্রতিরোধের জন্য তোমার হচ্ছে মাটি, কংক্রিট, ইট, তারপরে তোমার হচ্ছে আরসিসি কংক্রিটের সাহায্যে যে কাঠামো নির্মাণ করা হয় সেটা কি বলা হয় হচ্ছে তোমার ড্যাম, ঠিক আছে। তাহলে এখন এই ড্যামের উপাদান কি হতে পারে? মাটি হতে পারে, কংক্রিট হতে পারে, আরসিসি কংক্রিট হতে পারে, তোমার ব্রিক হতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন কিছুই হতে পারে। এখন তাহলে বিভিন্ন উপাদানের কি হবে? একক ওজন বিভিন্ন রকম হবে না? একক ওজন কিন্তু বিভিন্ন রকম হবে। সেই জন্য তোমার ড্যাম যে পদার্থ দ্বারা নির্মিত, ওই পদার্থের আপেক্ষিক ওজন বা একক আয়তনের ওজনটাই হচ্ছে ওমেগা প্রাইম, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এ হচ্ছে ড্যামের হিল, অর্থাৎ ড্যামের হিল বলতে কি বোঝাবে? ড্যামের ড্যামের যে পাশে আমরা পানিটাকে ধারণ করব, ঠিক আছে, ওই পাশে ড্যামের যে আমাদের একদম নিচের প্রান্তটা আছে, ঠিক আছে, অর্থাৎ যে পাশে আমরা পানিটাকে ধারণ করতেছি, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এই পাশে, ড্যামের এই পাশে কিন্তু পানিটাকে ধারণ করতেছি, ঠিক আছে। তাহলে এই পাশের একদম নিচের যে প্রান্তটা আছে এটাকে বলা হবে হচ্ছে ড্যামের হিল, ঠিক আছে, অর্থাৎ গোড়ালি, ঠিক আছে। ড্যামের গোড়ালি বলা হবে এটাকে। হিল বলতে আমরা কি বুঝি? গোড়ালি বলি, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের দেখো, এটাকে হচ্ছে আমাদের হিল বলা হয়। এরপর আছে হচ্ছে বি দ্বারা, অর্থাৎ ড্যামের অপর পাশে অর্থাৎ উজানের পাশে সর্বনিচের অংশকে বলা হয় হচ্ছে ড্যামের টো, ঠিক আছে। কি বলা হয় ভাইয়া? এই যে উজানের পাশে ড্যামের সর্বনিচের অংশকে বলা হয় হচ্ছে টো। কি বলা হয়? টো, বা তোমার হচ্ছে টো বলতে আমরা কি বুঝি? পায়ের পাতা বুঝি। এখানে তো পায়ের পাতা বোঝাবে না, টো বলতে বোঝাবে এই যে উজানের পাশে ড্যামের সর্বনিচের অংশ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি আছে, এখানে ক্যাপিটাল এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, একটা ক্যাপিটাল এক্স, একটা হচ্ছে স্মল এক্স, ঠিক আছে। তাহলে কোনটা দ্বারা আমরা কি বুঝবো? দেখো, ক্যাপিটাল এক্স হচ্ছে আমাদের হিল থেকে, ঠিক আছে। কই থেকে? হিল থেকে আমাদের এই যে এখানে আমাদের দেখো, এটা হচ্ছে জি দিয়ে যেটাকে প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে ড্যামের ভর কেন্দ্র, ঠিক আছে। অর্থাৎ ভর কেন্দ্র সম্পর্কে তো আমরা অবশ্যই জানি, যে পয়েন্ট দিয়ে কোনো একটা বস্তুর সমগ্র ভর পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করে সেটাই হচ্ছে তার ভর কেন্দ্র, ঠিক আছে। তাহলে এই ড্যামের সমগ্র ওজনটা এই জি কেন্দ্র দ্বারা পৃথিবীর জি পয়েন্ট থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সেজন্য কি এই ড্যামের ভর কেন্দ্র। তাহলে এই হিল থেকে এই ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে কি বলা হবে ভাইয়া? ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করা হবে। ক্যাপিটাল এক্স নির্ণয়ের সূত্র আছে, এগুলো আমরা পরবর্তীতে সূত্রের যখন আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স যে সূত্রগুলো আছে সেগুলো যখন জানবো তখন আমরা দেখব। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া? ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে হিল এবং ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ অথবা আমরা বলতে পারি এই যে তোমার হচ্ছে হিলই বলা যায় এখানে। দেখো হিল থেকে এই যে ভরকেন্দ্র পর্যন্ত, কই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ক্যাপিটাল এক্স। ওকে, এরপরে দেখো আমাদের কি আছে, স্মল এক্স দ্বারা প্রকাশ করা হবে ভরকেন্দ্র এবং, দেখো এখানে ভালো করে একটু বোঝো, ভরকেন্দ্র, ঠিক আছে। ভরকেন্দ্র বরাবর আমরা কি ধরতে পারি? এই জায়গাটা ধরতে পারি। তাহলে ভরকেন্দ্র এবং এখানে ডাব্লিউ এবং পি বলের একটা লব্ধি বল কাজ করবে, সেটা হচ্ছে আর, ঠিক আছে। আমরা কি জানি, দুইটা বলকে আমরা একটা লব্ধি বলের সাহায্যে, বা দুইটা কি বলতেছি, তিন চারটা বা একাধিক বলকে আমরা একটা লব্ধি বলের সাহায্যে কিন্তু প্রকাশ করতে পারি, অর্থাৎ অনেকগুলো বলের সমষ্টি হচ্ছে লব্ধি বল। তাহলে এই ডাব্লিউ বল এবং পি বলের লব্ধি হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এই স্মল এক্স হচ্ছে ভরকেন্দ্র এবং এই ডাব্লিউ এবং পি এর যে আমাদের লব্ধি বলটা থাকবে সেটা বেসকে যে বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কে। আমরা এখানে কে দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে এই ভরকেন্দ্র এবং এই ছেদ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে স্মল এক্স, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? স্মল এক্স হচ্ছে ভরকেন্দ্র এবং আমাদের ডাব্লিউ এবং পি বলের লব্ধি বেসকে যে বিন্দুতে ছেদ করবে তার মাঝখানের দূরত্বটাই হচ্ছে আমাদের স্মল এক্স, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমাদের জে এবং কে এর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে স্মল এক্স। এরপর আমাদের দেখো কি আছে এখানে, এরপর আছে হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। তাহলে ডাব্লিউ হচ্ছে একক দৈর্ঘ্যে ড্যামের ওজন, অর্থাৎ আমরা ধরো এই অধ্যায়ে যতগুলো ম্যাথ করবো বা যত কিছু করব সবকিছুই হবে একক দৈর্ঘ্যে। একক দৈর্ঘ্য কি জন্য ভাইয়া? দেখো, একটা ড্যাম কিন্তু আসলে তুমি যদি নির্মাণ করতে চাও, তোমাদের নদীর প্রস্থ কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সেটা ধরা যায় 1 কিলো 2 কিলো। আমাদের পদ্মা সেতুর কথা যদি বিবেচনা করি, সেটা প্রায় 5-6 কিলোর মতো প্রশস্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি তো আর পুরো প্রশস্তটা ধরে হিসাব করার তো তোমার কোনো প্রয়োজন নেই। তুমি একক দৈর্ঘ্যে আগে হিসাব করে
পুরো দৈর্ঘ্যটা তোমার হচ্ছে ড্যামের যে পুরো আমাদের প্রশস্তটা আছে সেটা দিয়ে গুণ করলে তো তুমি পুরো একদম ড্যামের যে হচ্ছে আমাদের হিসাবটা সেটা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে আমাদের অত বড় হিসাব করার কি দরকার? আমরা সবকিছুতে এখানে কি কি ধরে হিসাব করব, একক ধরে হিসাব করব, অর্থাৎ একক দৈর্ঘ্যের জন্য হিসাব করব, ঠিক আছে? অর্থাৎ ধরো একটা ড্যাম যদি এটা যদি আর ওইদিকে বাড়ানো থাকে, হ্যাঁ এভাবে যদি বাড়ানো থাকে, এর আমরা ধরলাম একক দৈর্ঘ্য এই পর্যন্ত 1 মিটার, হ্যাঁ এই অংশটুকুর জন্য শুধু হিসাব করব, ঠিক আছে? কতটুকুর জন্য? এই অংশটুকুর জন্য, ঠিক আছে? অর্থাৎ এই যে এতটুকু অংশের জন্য শুধু আমরা হিসাব করব। এইটুকু অংশের জন্য শুধু আমরা হিসাব করব। এরপর এর সঙ্গে এর লেন্থ যতটুকু থাকবে, অর্থাৎ এল যদি এখন 6 কিলোমিটার হয়, তাহলে আমরা এর সঙ্গে 6000 মিটার দিয়ে কি করব, সরি 6000 মিটার, হ্যাঁ 6000 মিটার দিয়ে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে তো আমরা কি হয়ে যাচ্ছে, পুরো ড্যামের জন্য আমরা হিসাবটা পেয়ে যাচ্ছি, তাই তো? সেই জন্য এখানে আমাদের ডাব্লিউ কি, একক দৈর্ঘ্যে ড্যামের ওজন, ঠিক আছে? অর্থাৎ আমাদের একক দৈর্ঘ্যে ড্যামের ওজন কতটুক সেটা আমরা বের করব হচ্ছে কিসের সাহায্যে, এই ডাব্লিউর সাহায্যে, ঠিক আছে? এরপরে দেখো পি হচ্ছে একক দৈর্ঘ্যে পানির পার্শ্ব চাপ, ওকে? অর্থাৎ আমাদের এই যে এখানে যে একক দৈর্ঘ্যটা আছে কি করতেছে, দেখো ড্যামটা কি করতেছে, আমাদের পানিটা এই ড্যামের এই পাশে এসে চাপ দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই পৃষ্ঠে চাপ দিচ্ছে এই পাশে। তাহলে চাপ দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এই একক দৈর্ঘ্যে কি পরিমাণে চাপ দিচ্ছে সেটাই আমরা কিসের সাহায্যে হিসাব করব, এই পির সাহায্যে হিসাব করব, ঠিক আছে? অর্থাৎ পি ইজ ইকুয়াল টু একক দৈর্ঘ্যে পানির চাপ, ওকে? অর্থাৎ আমরা একক দৈর্ঘ্য এখানে 1 মিটার ধরে হিসাব করব, সেজন্য 1 মিটারের মধ্যে পানি কি পরিমাণে চাপ দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই পি। এরপরে দেখো কি আছে, এখন ভাই খেয়াল করো এখানে কি আছে, বেগের মধ্যবিন্দু, সরি বেসের ই আছে, ঠিক আছে? ই হচ্ছে কি, এখানে আমাদের ই কে বলা হয় হচ্ছে বিকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই ই সাহায্যে আমাদের বিকেন্দ্রিকতাকে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন তাহলে আসলে বিকেন্দ্রিকতা জিনিসটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। বিকেন্দ্রিকতা হচ্ছে বেসের মধ্যবিন্দু এবং লব্ধি আর এর ছেদ বিন্দুর মাঝখানের দূরত্বটা কি বলা হয় হচ্ছে বিকেন্দ্রিকতা, ঠিক আছে? তাহলে দেখো বেসের মধ্যবিন্দু হচ্ছে কিন্তু এইটা, এই পাশটা হচ্ছে বি/2, এই পাশটা হচ্ছে বি/2। এই মধ্যবিন্দু থেকে আমাদের এই যে আর লব্ধি যেটা আছে ডাব্লিউ এবং পি বলের, এটা বেসটাকে যে বিন্দুতে ছেদ করতেছে অর্থাৎ কে বিন্দুকে ছেদ করতেছে, তাহলে এই মিডল পয়েন্ট অর্থাৎ বেসের মাঝখান থেকে এই ছেদ বিন্দু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের বিকেন্দ্রিকতা। সেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, ই দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, ই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই বিকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্রও আছে, এগুলো সবগুলো সূত্র আমরা পরবর্তীতে একে একে দেখবো এবং সেগুলো কিভাবে আসলো সেগুলোর আমরা প্রমাণও তোমাদের দেখাবো, ঠিক আছে? যদি প্রমাণগুলো যদিও তোমাদের প্রমাণগুলো পরীক্ষায় আসে না, তারপরেও তোমরা যারা বেসিক থেকে জিনিসগুলো বুঝতেছো তারা প্রমাণগুলো দেখবা, আর যারা অতটাও বেশি তোমরা চাও না যে আমাদের এত বিস্তারিত জানার দরকার আছে, তারা ওই প্রমাণের পার্টটা স্কিপ করতে পারো, ঠিক আছে? তাহলে এখন আসো ভাই আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন ভাই আমি আলোচনা করব হচ্ছে এই ড্যামের উপর যে বলগুলো ক্রিয়া করতেছে এবং তাদের ফলে সৃষ্ট পীড়ন সম্পর্কে, ঠিক আছে? তাহলে প্রথমেই আসো আমরা বোঝার চেষ্টা করি এই যে পানি যে আনুভূমিক বল দিচ্ছে, ঠিক আছে, এই বলটা আসলে ড্যামের উপর কিভাবে কাজ করতেছে সেটা আগে আসো আমরা বুঝি। তাহলে দেখো আমরা হাইড্রোলিক্সে কিন্তু দেখছিলাম ভাইয়া যে একটা পাত্রে যখন আমরা পানি দ্বারা পূর্ণ করি, ঠিক আছে, এইভাবে পানি দ্বারা যখন পূর্ণ করি তখন আমরা চাপের ধর্মের মধ্যে দেখছিলাম বা চাপের তীব্রতার ধর্মের মধ্যে দেখছিলাম যে আমরা পানির যত গভীরে যাব চাপের পরিমাণ তত বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের প্রেসার তোমার হচ্ছে ইন্টেন্সিটি কি হবে, তত প্রেসার ইন্টেন্সিটি তত বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই পানির চাপের তীব্রতাটাকে একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করছিলাম। কিভাবে দেখো, এই যে এইভাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যত গভীরে যাচ্ছি চাপের তীব্রতা তত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে যে পরিমাণ চাপের তীব্রতা আছে একটু নিচে তার থেকে বেশি, একটু নিচে তার থেকে বেশি, আর একটু নিচে তার থেকে বেশি, আর একটু নিচে তার থেকেও বেশি, ঠিক আছে? এখন এই যে আমাদের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে, চাপের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমরা ধরো সমগ্র এই যে আমাদের যে হচ্ছে ড্যামের যে পার্শ্ব আছে বা আমাদের এই যে পাত্রটার পার্শ্ব আছে, ঠিক আছে, এই পার্শ্বে আমরা কি করতাম, গড় বের করতাম, চাপের তীব্রতার গড় বের করে সেটা দিয়ে আমরা পরবর্তীতে এই পানির পার্শ্বে মোট কি পরিমাণে বল কাজ করতেছে পানির জন্য সেটা আমরা বের করতাম। তাহলে আসলে আমরা গড় চাপ কিভাবে বের করতাম, দেখো আমরা কি জানি, চাপ বা চাপের তীব্রতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা এইচ, অর্থাৎ পানির একক ওজনের সাথে যদি আমরা পানির গভীরতাটাকে গুণ করি তাহলে আমরা ওই জায়গায় চাপের তীব্রতাটা
পাই। ঠিক আছে, তাহলে প্রথমে খেয়াল করো, যখন আমরা একদম এই ড্যাম বলো বা এই পাত্র বলো, পাত্রের একদম উপরের প্রান্তে, ঠিক আছে, ড্যামের ক্ষেত্রে এই জায়গায়, ওকে, তাহলে এই জায়গায় যখন আমরা চাপের তীব্রতা পি বের করব, ঠিক আছে, তাহলে এই পি এর ভ্যালুটা কি হবে দেখো তো। ওই আমাদের এই উপরের প্রান্তে কি কোনো পানির গভীরতা আছে? গভীরতা কিন্তু নাই। একদম যদি পানির সারফেসে কল্পনা করি, সেখানে কি পানির কোনো গভীরতা আছে? গভীরতা কিন্তু নেই। তাহলে এখানে আমাদের চাপের তীব্রতা পি ইজ ইকুয়াল টু কি হবে? পি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা ইন্টু জিরো। অর্থাৎ এখানে আমাদের চাপের তীব্রতা পি ইজ ইকুয়াল টু হবে কি জিরো। ঠিক আছে, অর্থাৎ আমরা এই প্রান্তে চাপের তীব্রতা পি পাইলাম হচ্ছে জিরো। এখন আমরা যখন একদম সর্বনিচে আসবো, ঠিক আছে, ধরলাম এখান থেকে পানির এই পর্যন্ত গভীরতা হচ্ছে এইচ, ওকে, তাহলে যখন যখন একদম সবার নিচে আসবো, তখন আমাদের কি হবে, এখানে আমাদের চাপের তীব্রতা হবে হচ্ছে সর্বোচ্চ। অর্থাৎ আমরা যদি ড্যামের ক্ষেত্রে কল্পনা করি, তাহলে এই যে ড্যামের নিচে একদম চাপের তীব্রতা কি হবে? সর্বোচ্চ, কারণ সেখানে পানির গভীরতা সব থেকে বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের চাপের তীব্রতা এখানে আমরা পাবো হচ্ছে P is equal to ওমেগা এইচ। ঠিক আছে, তাহলে উপরে পেলাম একদম জিরো, নিচে পেলাম একদম সর্বোচ্চ ওমেগা এইচ। তাহলে আমরা এই দুইটার যদি গড় করে ফেলি, তাহলে কি পাবো? আমরা এই গড়ের মানটা দিয়ে এই ড্যামের পার্শ্ব বা পাত্রের পাশে পানি কর্তৃক প্রয়োগকৃত মোট বলের পরিমাণ বের করতে পারবো, মোট চাপের পরিমাণ বের করতে পারবো। তাহলে এখানে আমরা কি করব, এখানে লিখবো যে হচ্ছে গড় চাপ ইজ ইকুয়াল টু হবে কি ভাইয়া, জিরো প্লাস ওমেগা এইচ। ঠিক আছে, তাহলে এটাকে যদি দুই দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা গড় চাপের তীব্রতা পাবো হচ্ছে ওমেগা এইচ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের চাপের তীব্রতা বলতে আমরা কি বুঝি? চাপের তীব্রতা বলতে বুঝি হচ্ছে একক ক্ষেত্রফলে চাপের পরিমাণ। তাহলে এখন যদি আমরা ভাইয়া এই যে এই পার্শ্বটাতে টোটাল কি পরিমাণে চাপ কাজ করতেছে, ঠিক আছে, সেই চাপটাকে বের করতেছে, সেটাকে ধরলাম আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করতেছি, অর্থাৎ মোট চাপকে বের করতে চাই। তাহলে কি করতে হবে? আমাদের এই পার্শ্বের ক্ষেত্রফলটা গুণ করে দিতে হবে না? ক্ষেত্রফলটা কিন্তু গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ড্যামের ক্ষেত্রে কি হবে? ড্যামের এই পার্শ্বটাকে আমরা গুণ করে দেবো, অর্থাৎ এই পার্শ্বের ক্ষেত্রফলটাকে আমরা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে পার্শ্বের ক্ষেত্রফল কি হবে দেখো তো। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে যদি দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে না, এখানে আমাদের খাড়া হবে পৃষ্ঠটা আছে, সেজন্য এখানে আমাদের কি হবে? উচ্চতা গুণন দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উচ্চতা হচ্ছে এইচ এবং দৈর্ঘ্য হচ্ছে এল। অর্থাৎ ড্যামটা কি হচ্ছে? এইদিকে আরো আছে না? ড্যামটা কিন্তু এইদিকে আছে ভাইয়া। হ্যাঁ, এই লেন্থটাকে অর্থাৎ এই দিকের দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এই এল এর সঙ্গে যদি আমরা এই খাড়া উচ্চতাটাকে গুণ করে দেই, তাহলে আমরা কি পাবো? আমরা ড্যামের পার্শ্বে, এটা যদি এল হয়, এটা যদি এইচ হয়, তাহলে এই পার্শ্বের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, তাহলে আসো আমরা মোট চাপ বের করার জন্য সূত্র কি? চাপের তীব্রতা গুণন ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? ওমেগা এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু ক্ষেত্রফল এখানে কি ভাইয়া? এইচ এল। ঠিক আছে, এইচ এল। এখন ভাইয়া আমি কিন্তু একটু আগে তোমাদের বলছিলাম, আমরা এখানে ড্যাম সম্পর্কিত যতগুলো হিসাব করব, সবগুলো কিসে হিসাব করব? একক দৈর্ঘ্যে হিসাব করব, ড্যামের একক দৈর্ঘ্যে। ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্য বলতে কি বোঝাবে? এখানে এল হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এল যদি 1 মিটার হয়, এল এর ভ্যালু যদি আমরা এখানে 1 বসাই, তাহলে পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ ইন্টু 1। তাহলে কি দাঁড়াচ্ছে? মোট চাপ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওমেগা এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এই বরাবর যে চাপটা কাজ করতেছে পানির মোট চাপ। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই যে এই পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন ভাইয়া এই চাপটা কোন দিক দিয়ে ক্রিয়া করতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? তাই তো, এই চাপটা কিন্তু ক্রিয়া করবে হচ্ছে তোমার আমাদের দেখো তো এখানে প্রেসারটা কি রকম? ত্রিভুজ আকৃতির প্রেসার না? দেখো তো এখানে কি প্রেসারটা কি রকম? ত্রিভুজ আকৃতির প্রেসার কিন্তু, তাই তো। তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্র দিয়েই কিন্তু, অর্থাৎ এই প্রেসার ত্রিভুজ আকৃতির প্রেসারের ভর কেন্দ্র দিয়েই কিন্তু আমাদের এই যে পি বলটা, অর্থাৎ পার্শ্বচাপে পার্শ্বের মোট চাপটা ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র আমরা কিভাবে বের করছিলাম? সেটা হচ্ছে দেখো, আমরা যদি এই যে টপ থেকে নিচের দিকে আসি, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের 2h ডিভাইডেড বাই 3, এবং এখান থেকে আমাদের নিচে থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে h ডিভাইডেড বাই 3, অর্থাৎ উপর থেকে 2/3 উচ্চতার, নিচে থেকে 1/3 উচ্চতার। সেই জন্য এখানে এই যে আমরা যেহেতু নিচের প্রান্ত থেকে অর্থাৎ সমকোণ থেকে উপরের দিকে যাচ্ছি,
তাহলে সমকোণ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হয় হচ্ছে h ডিভাইডেড বাই 3। সেজন্য আমাদের এই ড্যামের পার্শ্বে পানির যে মোট চাপ সেটা ড্যামের তলদেশ থেকে h ডিভাইডেড বাই 3 উচ্চতায় ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি। ঠিক আছে, এখন ভাইয়া পি বল তো বুঝলাম, আর ডাব্লিউ বল তো আগেই বলছে, ডাব্লিউ বল হচ্ছে ড্যামের নিজস্ব ওজন। এখন এই দুই বলের কারণে এখানে দুইটা পীড়নের সৃষ্টি হবে। ঠিক আছে, একটা হচ্ছে বেন্ডিং পীড়ন আর একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ পীড়ন বা ডিরেক্ট পীড়ন। ঠিক আছে, তাহলে বেন্ডিং পীড়ন জিনিসটা কিভাবে তৈরি হবে আর প্রত্যক্ষ পীড়ন জিনিসটা কিভাবে তৈরি হবে সেটা আসলে আমরা এখন দেখব। এখন ভাইয়া আমরা যে দুইটা বল সম্পর্কে এখানে জানলাম, একটা হচ্ছে পানির মোট চাপ আর একটা হচ্ছে ড্যামের নিজস্ব ওজন। এই দুইটা আমাদের বলের কারণে কি হবে, এখানে দুইটা পীড়নের সৃষ্টি হবে, একটা হচ্ছে বেন্ডিং পীড়ন আর একটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পীড়ন বা ডিরেক্ট পীড়ন। ঠিক আছে, আমরা কিন্তু ভাই বেন্ডিং পীড়ন সম্পর্কে আগে থেকেই পরিচিত আছি। সেখানে আমরা 2 নম্বর অধ্যায়ে কি দেখছিলাম, বিমের উপর যখন লোড প্রয়োগ করা হয়, একটা বিমের উপর যখন লোড প্রয়োগ করা হচ্ছে তখন সেখানে শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই অধ্যায়ে আমাদের শিয়ার পীড়নের কোনো কাজ নেই, জাস্ট বেন্ডিং পীড়নটা আছে। তো লোড প্রয়োগ করার ফলে কি হতো, বিমটাকে বাঁকানোর চেষ্টা করতো বা বেঁকে যেত। ঠিক আছে, এর ফলে যে পীড়ন উৎপন্ন হতো সেটাকে আমরা বেন্ডিং পীড়ন বলতাম। আমরা বেন্ডিং পীড়ন নির্ণয়ের সূত্র কি দেখছিলাম ভাইয়া, এফ বি ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই। ঠিক আছে, এখানেও এই সূত্রটাই ইউজ করা হয়, বাট এখানে আমরা এটাকে কনভার্ট করে ফেলবো। সূত্রটাকে কিভাবে কনভার্ট করব, এখানে আমরা ড্যামের হচ্ছে এম এর মান বের করব, অর্থাৎ মোমেন্ট বের করব, তারপর ও এর মান বের করব, এরপর আই এর মান বের করে এখানে যদি আমরা বসাই দেই, এটা তোমাদের বইয়ে ব্যাখ্যা করা আছে, আমি যদি ব্যাখ্যা করি ক্লাসটা আরো বেশি বড় হয়ে যাবে, আমি আর বেশি বড় করতে চাচ্ছি না ক্লাসটা। দেখো, তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে আমরা সর্বশেষে অ্যান্সার পাবো হচ্ছে 6 WE ডিভাইডেড বাই বি স্কয়ার। এখানে 6 হচ্ছে কি, আমরা তো 6 অর্থাৎ কিছু না একটা সংখ্যা, W হচ্ছে ড্যামের নিজস্ব ওজন, ই হচ্ছে বিকেন্দ্রিকতা এবং বি হচ্ছে আমাদের ড্যামের প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের বেন্ডিং পীড়ন। এরপরে দেখো আমাদের যে প্রত্যক্ষ পীড়ন আছে বা ডিরেক্ট পীড়ন আছে, সেটা হচ্ছে আমাদের এই ড্যামের নিজস্ব ওজনের কারণে সৃষ্টি হবে। ঠিক আছে, এটা কিভাবে সৃষ্টি হবে, এই ড্যামের নিজস্ব ওজনটা কোন জায়গায় পড়তেছে, দেখো তো ড্যামের বেজের উপর পড়তেছে না, ড্যামের কিন্তু বেজের উপর পড়তেছে। তাহলে ভাইয়া আমরা পীড়ন ইজ ইকুয়াল টু কি জানি, পীড়ন ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, অর্থাৎ পীড়ন ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের বল ইজ ইকুয়াল টু কি, এখানে আমাদের বল হচ্ছে ড্যামের নিজস্ব ওজন এবং সেটা পড়তেছে কোন জায়গায়, সেটা পড়তেছে হচ্ছে আমাদের এই ড্যামের বেসের উপর। এখন ড্যামের বেসের প্রস্থ হচ্ছে বি এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। ঠিক আছে, কিন্তু আমরা এখানে হিসাব করব কিসে, একক দৈর্ঘ্যে। তাহলে ড্যামের প্রস্থের এখানে আমরা ক্ষেত্রফলটা অর্থাৎ প্রস্থ অর্থাৎ বেসের ক্ষেত্রফলটা আমরা কি পাবো, বেসের ক্ষেত্রফল পাবো বি ইন্টু এল, বাট এখানে আমরা এলটা হিসাব করব কিসে, অর্থাৎ ড্যামের সম্পূর্ণ হিসাবটা করবো একক দৈর্ঘ্যে, সেজন্য এল এর মান এখানে আমাদের 1 ধরতে হবে। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে বি মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো সেজন্য আমাদের এখানে বল হচ্ছে ড্যামের নিজস্ব ওজনটা বেসের উপর পড়তেছে এবং এই ওজনটাকে যখন আমরা ড্যামের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, অর্থাৎ একক দৈর্ঘ্যের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, তাহলে তখন আমরা এই ড্যামের নিজস্ব ওজনের কারণে যে সৃষ্ট পীড়ন হবে, অর্থাৎ প্রত্যক্ষ পীড়ন বা ডিরেক্ট পীড়ন, সেটা কিন্তু আমরা পাবো। এই ডিরেক্ট পীড়নকে প্রকাশ করা হয় বা প্রত্যক্ষ পীড়নকে প্রকাশ করা হয় এফ নট দ্বারা, এবং এফ নট ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই বি। তাহলে তোমরা এই দুইটা জিনিস এখন মনে রাখো, এই দুইটা জিনিস দিয়ে আমাদের সামনে ম্যাথমেটিক্সে তোমাদের কাজে আসবে। ঠিক আছে, এখন ভাইয়া আমাদের এই যে ড্যাম আছে, ঠিক আছে, এই ড্যামের এক পাশে সর্বোচ্চ পীড়নের সৃষ্টি হয় আর এক পাশে হচ্ছে সর্বনিম্ন পীড়নের সৃষ্টি হয়। তাহলে সর্বোচ্চ পীড়ন হচ্ছে আমাদের সৃষ্টি হয় হচ্ছে ড্যামের হিলের পাশে, সরি টোয়ের পাশে সর্বোচ্চ পীড়ন সৃষ্টি হয় এবং সর্বনিম্ন পীড়ন সৃষ্টি হয় হচ্ছে ড্যামের হিলের পাশে। তাহলে সর্বোচ্চ পীড়ন এবং সর্বনিম্ন পীড়নের সূত্রটা আগে আমরা দেখি, তারপরে আমরা ব্যাখ্যা করবো যে কি জন্য হিলে সর্বোচ্চ টোতে সর্বোচ্চ পীড়ন এবং হিলে সর্বনিম্ন পীড়ন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ পীড়ন এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ নট প্লাস এফ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে দেখো কি এফ নট ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডাব্লিউ ডিভাইডেড বাই বি। ঠিক আছে, আর এফ বি ইজ ইকুয়াল টু কি জানি 6 WE ডিভাইডেড বাই বি স্কয়ার। এখান থেকে তুমি ডাব্লিউ বাই বি কমন নাও। ঠিক আছে, ডাব্লিউ বাই বি কমন নিলে কি থাকতেছে 1 প্লাস 6E ডিভাইডেড বাই বি।
এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পীড়ন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ম্যাথে প্রত্যেকটা ম্যাথেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপর আমাদের সর্বনিম্ন। ঠিক আছে, এফ মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ নট মাইনাস এফ বি। তাহলে এক্ষেত্রে দেখো কি আসবে, এক্ষেত্রে আসবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই বি মাইনাস আমাদের এখানে আসবে হচ্ছে ডাব্লিউ ই ডিভাইডেড বাই সিক্স ডাব্লিউ ই ডিভাইডেড বাই বি স্কোয়ার। এখানে জাস্ট ডাব্লিউ বিটা কমন নিলে কি হবে, ডাব্লিউ বিটা কমন নিলে এখানে 1 থাকবে, এখানে মাইনাস থাকবে হচ্ছে 6e ডিভাইডেড বাই বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পীড়ন নির্ণয়ের সূত্র। এখন ভাই আমি তোমাদের বললাম যে সর্বোচ্চ পীড়ন উৎপন্ন হবে বিতে অর্থাৎ ড্যামের টোতে, এবং সর্বনিম্ন পীড়ন উৎপন্ন হবে হচ্ছে ড্যামের হিলে। এটা কি জন্য দেখো, যখন আমাদের এখানে হচ্ছে ড্যামের নিজস্ব ওজন এবং পানির মোট চাপ ক্রিয়া করবে ড্যামের ওপর, তখন এদের লব্ধি বলটা কি করবে দেখো তো, টো এর কাছে যায় পড়তেছে না, অর্থাৎ টো এর দিকে যায় পড়তেছে না, পড়তেছে কিন্তু। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের বলটা কিন্তু টো এর কাছাকাছি যেয়ে পড়তেছে। ঠিক আছে, তোমরা এভাবে বুঝতে পারো যে লব্ধি বলটা যেহেতু টো এর কাছে যেয়ে পড়তেছে, সেজন্য টোতে বেশি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে। ঠিক আছে, আর একটা জিনিস লক্ষ্য করো, ধরো এটা হচ্ছে ডাস্টার। ঠিক আছে, এটা হচ্ছে ডাস্টার। ওকে, এই ডাস্টার এইভাবে ধরলাম, এটা হচ্ছে আমাদের ড্যাম, আপাতত ধরে নাও। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম। এখন তুমি যখন ড্যামের এই পাশে অর্থাৎ এই পাশে যখন পানি চাপ দিবে, ওকে, পানি যখন চাপ দিবে তখন কি হবে, ড্যামটা এইভাবে উল্টে যেতে চাবে না, উল্টে যেতে চাবে কিন্তু। ঠিক আছে, ধরলাম আমরা উল্টে ধরো গেছে। ঠিক আছে, তখন দেখো আমাদের ড্যামের এই পাশটা অর্থাৎ হিলের পাশটা কিন্তু উঁচু হয়ে গেছে, দেখছো উঁচু হয়ে গেছে, যদিও যাবে না কিন্তু হওয়ার চেষ্টা করবে। তো তাহলে যখন উঁচু হয়ে যাবে বা হওয়ার চেষ্টা করবে তখন তখন দেখো তো সম্পূর্ণ ভরটা কোথায় যেয়ে পড়ছে, দেখো এই যে আমাদের টোতে যেয়ে পড়ছে, দেখছো টোতে যেয়ে কিন্তু পড়ছে। এই জন্যই আমাদের টোতে বেশি পরিমাণের পীড়ন উৎপন্ন হবে, অর্থাৎ লব্ধি বলটা যেহেতু টো এর দিকে চলে যাচ্ছে, এই জন্যই টোতে বেশি পরিমাণে পীড়ন উৎপন্ন হবে। এখন দেখো ভাইয়া আমরা কি করব, মোটামুটি ড্যামের সবকিছু সম্পর্কে আমাদের জানা শেষ। এখন আমরা কি করব, বিভিন্ন ধরনের সূত্রগুলো লিখবো এবং সেগুলো কিভাবে আসলো সেগুলো একটু হালকা পাতলা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পর আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। আচ্ছা, এখন খেয়াল করো, একটা ড্যামকে স্থিতিশীল করতে চাইলে অর্থাৎ স্থায়ী করতে চাইলে আমাদের এই 4টা নিরীক্ষায় ড্যামটাকে পাস করতে হবে। ঠিক আছে, এই 4টা নিরীক্ষায় যদি ড্যাম পাস করে তাহলে আমরা ধরে নিব যে ড্যামটা আমরা নির্মাণ করলে সেটা টিকে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি নিরীক্ষা করতে হবে দেখো, অসম বসন নিরীক্ষা করতে হবে। অর্থাৎ আমরা যে ড্যামটা নির্মাণ করতেছি, এটা নির্মাণের পর কি মাটিতে অসমভাবে বসে যাবে কিনা সেটা আমাদের একটা নিরীক্ষার মাধ্যমে দেখতে হবে। সেটা কিভাবে দেখো, আমরা প্রথমে যে জায়গায় ড্যামটা নির্মাণ করব সেই জায়গায় আমরা মাটির ভার বহন ক্ষমতা বের করব। আমরা কিন্তু ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর 3 নম্বর অধ্যায় কি হয় মাটির ভার বহন ক্ষমতা বের করা হয় সেটা কিন্তু দেখেছি। তাহলে প্রথমে মাটির ভার বহন ক্ষমতা সেখানকার বের করব। এই ভার বহন ক্ষমতা যদি সর্বোচ্চ চাপের থেকে বেশি হয়, অর্থাৎ আমরা যে এফ ম্যাক্স বের করা দেখলাম একটু আগে, এফ ম্যাক্সের সূত্র কি, এফ নট প্লাস এফ বি, অর্থাৎ প্রত্যক্ষ পীড়ন প্লাস বেন্ডিং পীড়নের সমষ্টি হচ্ছে এফ ম্যাক্স। এই এফ ম্যাক্সের থেকে যদি আমাদের মাটির ভার বহন ক্ষমতা বেশি হয়, এই ভার বহন ক্ষমতা আমাদের প্রশ্নে বলে দেওয়াই থাকবে, বের করতে হবে না। তার থেকে যদি বেশি হয়, অর্থাৎ এই ম্যাক্সের থেকে যদি ভার বহন ক্ষমতা বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের যে ড্যাম সম্পর্কে ম্যাথটা করতে দিছে সেই ড্যামটা অসমভাবে বসানো হবে না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে জানতে পারবো যে আসলে তখন আমরা বলে দেবো যে ওই ড্যামের অসম বসন হবে না। এরপর 2 নম্বর যে নিরীক্ষাটা করতে হবে সেটা কি, টান পীড়ন নিরীক্ষা। আমাদের যে মাটি বা ড্যাম আছে এটা চাপ পীড়ন প্রতিরোধ করতে পারলেও টান পীড়ন কিন্তু প্রতিরোধ করতে পারে না। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ড্যামে যেন টান পীড়নের বা ড্যামের আমাদের যে ভূমিতল আছে এই ভূমিতলে যেন বা ভিত্তি আছে ভিত্তিতে যেন আমাদের টান পীড়নের সৃষ্টি না হয়। ঠিক আছে, তাহলে সেটা আমরা কিভাবে দেখব দেখো, টান পীড়ন নিরীক্ষার একটা পদ্ধতি হচ্ছে আমাদের যে বিকেন্দ্রিকতা, অর্থাৎ এই যে মধ্যবিন্দু থেকে আর এর ছেদবিন্দু পর্যন্ত অর্থাৎ লব্ধি বলের ছেদবিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে ই, এই দূরত্বটা প্রস্থের 6/1 থেকে বড় ছোট, এটা কি বড় হবে না, বড় হওয়া যাবে না, এটা চিহ্নটা দিতে একটু ভুল হয়েছে, এর থেকে সমান বা ঠিকই ছিল এটা, হ্যাঁ
বি ডিভাইডেড বাই 6 এর সমান অথবা তার থেকে ছোট হওয়া লাগবে। যদি আমাদের বিকেন্দ্রিকতার মান বি ডিভাইডেড বাই 6 এর সমান অথবা তার থেকে ছোট হয়, তাহলে আমাদের ড্যামের ভিত্তিতে টান পীড়নের সৃষ্টি হবে না। ঠিক আছে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ এই ড্যামটা টান পীড়ন প্রতিরোধ করতে পারবে বা টান পীড়ন এটা এখানে সৃষ্টি হবে না, জন্য ড্যামটা আমাদের স্থায়ীশীল হবে। ঠিক আছে, এখন এই ই ডিভাইডেড বাই তোমার হচ্ছে এটা ছাড়াও আরো কিছু জিনিস আছে, সেটা কি দেখো, আমাদের যদি বেন্ডিং পীড়নের মান আমাদের প্রত্যক্ষ পীড়ন বা ডিরেক্ট পীড়নের সমান অথবা তার থেকে ছোট হয়, সেক্ষেত্রেও আমরা বলতে পারবো কি সেখানে টান পীড়ন সৃষ্টি হচ্ছে না। আরো একটা জিনিস কি, সেটা হচ্ছে আমাদের যে এফ মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন যে পীড়ন আছে, ঠিক আছে, অর্থাৎ এফ মিনিমাম ইজ ইকুয়াল টু আমরা কি জানি এফ নট মাইনাস এফ বি। তাহলে এই দুইটার বিয়োগফল যদি নেগেটিভ না আসে, তখন আমরা বলবো যে এখানে টান পীড়ন উৎপন্ন হচ্ছে না। নেগেটিভ কখন আসবে? যখন আমাদের এফ বি এর মান বড় হবে এবং এফ নট এর মান ছোট হবে, অর্থাৎ ডিরেক্ট পীড়ন ছোট হবে, বেন্ডিং পীড়ন বেশি হবে, তখনই কিন্তু আমাদের নেগেটিভ মান আসবে। সেটাই হচ্ছে আমাদের এই শর্ত। ওকে, তাহলে আমরা কি কি বুঝলাম, যে হচ্ছে যদি টান পীড়ন প্রতিরোধ করতে হয় তাহলে অবশ্যই বিকেন্দ্রিকতার মান অর্থাৎ ই এর মান আমাদের ড্যামের প্রস্থের 6/1 সমান অথবা তার থেকে ছোট হতে হবে, অথবা আরেকটা ভাবে আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে বেন্ডিং পীড়ন অবশ্যই আমাদের ডিরেক্ট পীড়ন বা প্রত্যক্ষ পীড়নের সমান অথবা তার থেকে ছোট হবে। আরেকটা কি বুঝলাম, আমাদের সর্বনিম্ন পীড়ন অবশ্যই ঋণাত্মক মান যদি না আসে, তখন আমরা বুঝবো সেখানে টান পীড়ন উৎপন্ন হবে না। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের যে এই যে বিকেন্দ্রিকতার মান ই ইজ ইকুয়াল টু আমরা যে বললাম যে হচ্ছে বি ডিভাইডেড বাই 6 এর থেকে কম বা তার সমান হবে, এটা কিভাবে আসলো? দেখো, আমরা এই যে এখানে যে শর্তটা দেখলাম, বেন্ডিং পীড়ন লেস দেন অর ইকুয়াল প্রত্যক্ষ পীড়ন, তাহলে বেন্ডিং পীড়ন এফ বি লেস দেন অর ইকুয়াল এফ নট। এখন এই দুটার মান কি কি হবে দেখো, এটা হচ্ছে 6 WE ডিভাইডেড বাই বি স্কয়ার। এটা কিন্তু আমি অল্প একটু আগেই তোমাদের দেখাই দিছি। লেস দেন অর ইকুয়াল আমাদের এফ নট এর মান হচ্ছে আমরা জানি W ডিভাইডেড বাই বি। এখন তুমি দুই পাশে কি করবা, বি স্কয়ার ডিভাইডেড বাই 6W দ্বারা গুণ করে দিবা। দুই পাশে গুণ করলে তো আর মান চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে 6WE ডিভাইডেড বাই বি স্কয়ার, এবং এই পাশেও আমরা গুণ করে দিব বি স্কয়ার ডিভাইডেড বাই 6W লেস দেন অর ইকুয়াল W ডিভাইডেড বাই বি এর সঙ্গে বি স্কয়ার ডিভাইডেড বাই 6W, অর্থাৎ আমরা দুই পাশেই বি স্কয়ার ডিভাইডেড বাই 6W দ্বারা গুণ করে দিলাম। তাহলে কি হবে না, মানের অবশ্যই কোনো পরিবর্তন হবে না। তাহলে এই পাশ থেকে আমাদের দেখো এই বি স্কয়ার কেটে যাবে, 6W আর 6W কেটে যাবে, থাকবে শুধু ই। এই পাশ থেকে একটা বি এখান থেকে কেটে দিলে শুধু থাকবে বি, এবং WW কেটে যাবে। তাহলে সর্বশেষে কি থাকবে, ই ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে বি ডিভাইডেড বাই ইকুয়াল না লেস দেন অর ইকুয়াল 6। এইভাবে আমরা এখানে আমাদের মেইন শর্তটাই হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের হচ্ছে টান পীড়ন নিরীক্ষার জন্য মেইন শর্তই হচ্ছে এটা, যে বেন্ডিং পীড়ন অবশ্যই প্রত্যক্ষ পীড়নের থেকে কম অথবা সমান হবে। এখান থেকে আমাদের এই যে বিকেন্দ্রিকতা শর্তটা আসছে এবং এফ মিনিমামের শর্তটা আসছে। ঠিক আছে, তো আশা করতেছি এই যে আমাদের বিকেন্দ্রিকতাটা কিভাবে আমাদের এখানে শর্তটা আসলো সেটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, পরবর্তী যে নিরীক্ষাটা আছে উল্টানো নিরীক্ষা, অর্থাৎ আমাদের যখন এখানে পানির যে মোট চাপটা আছে, হ্যাঁ, এই মোট চাপটা যখন এই আমাদের ড্যামের এই পার্শ্বে ক্রিয়া করবে, অর্থাৎ আপস্ট্রিম পার্শ্বে ক্রিয়া করবে, ঠিক আছে, তখন কি হবে, ড্যামটাকে কি করবে, উল্টাতে চাইবে না, এই কিন্তু উল্টাতে চাইবে। এখন এই উল্টানো প্রতিরোধ করার জন্য আমরা মানে যাতে মানে কি হলে উল্টায় যাবে সেটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা একটা নিরাপদ সহগের সাহায্যে এই জিনিসটা বুঝতে পারবো যে ড্যামটা উল্টাবে নাকি উল্টাবে না। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি, নিরাপদ সহগটা হচ্ছে আমরা যদি হচ্ছে নিরাপদ সহগের যে সূত্রটা আছে, হ্যাঁ দেখো, W ইন্টু বি মাইনাস এক্স ডিভাইডেড বাই পি ইন্টু এইচ ডিভাইডেড বাই 3। এটা আমরা কিভাবে পাইলাম? দেখো, এটা আমরা হচ্ছে এই যে টো এর সাপেক্ষে আমরা দুইটা বলের মোমেন্ট নিলেই আমরা, অর্থাৎ আমরা টো এর সাপেক্ষে ডাব্লু বলের মোমেন্টকে যদি টো এর সাপেক্ষে পানির মোট চাপের যে মোট চাপ যেটা আছে সেটার যদি মোমেন্ট নেই, সেটার অনুপাতই হবে হচ্ছে আমাদের নিরাপদ সহগ। অর্থাৎ টো এর সাপেক্ষে ড্যামের নিজস্ব ওজনের মোমেন্ট এবং টো এর সাপেক্ষে পানির মোট চাপের মোমেন্টের অনুপাতই হচ্ছে নিরাপদ সহগ। সেটা কিসের জন্য? উল্টানো নিরীক্ষার জন্য। তাহলে দেখো, আমরা যদি বি বিন্দুর সাপেক্ষে ডাব্লু বলের মোমেন্ট নেই, তাহলে কি দাঁড়াবে,
মোমেন্ট 1 ধরলাম ইজ ইকুয়াল টু ডাব্লিউর জন্য হচ্ছে আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে বল হচ্ছে ডাব্লিউ এবং এর সঙ্গে দূরত্ব গুণ হবে কোনটা, এই বি থেকে ডাব্লিউ পর্যন্ত। ঠিক আছে, তাহলে বি থেকে ডাব্লিউ পর্যন্ত আমরা দূরত্বটা কিভাবে পাবো, আমরা যে টোটাল যে প্রস্থ আছে সেখান থেকে যদি আমরা এই যে ক্যাপিটাল এক্স যে দৈর্ঘ্যটা আছে সেটা বাদ দিয়ে দেই, তাহলেই তো আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা পাবো, তাই তো। তাহলে পুরোটা থেকে এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তাহলে বি মাইনাস এক্স, এটা আমরা একটা পাইলাম। এরপরে এম টু হচ্ছে কি, তো এর সাপেক্ষে আমাদের পানির মোট চাপের যে বল, মোট চাপ যে বলটা আছে, অর্থাৎ আমাদের এখানে যে আমরা দেখলাম একটু আগেই ওই যে পি ইজ ইকুয়াল টু ওমেগা এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 যে সূত্রটা দেখলাম, ওটার সাহায্যে যে মোট চাপটা পাবো সেই চাপের মোমেন্ট হবে হচ্ছে, অর্থাৎ এই পি চাপের মোমেন্ট হবে পি ইন্টু এই বি বিন্দুর সাপেক্ষে এই বলটা কি পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে। দেখো তো এই পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে না, এই দূরত্বটা কতটুকু দেখো, এই যে আমাদের ড্যামের নিচের প্রান্ত থেকে আমাদের পানির উচ্চতার আমাদের এইচ এর 1/3 অবস্থান করতেছে, অর্থাৎ আমাদের এই ত্রিভুজাকৃতির লোডের ভরকেন্দ্রতে অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রের অবস্থানটা কোথায়, আমাদের ড্যামের নিচের প্রান্ত থেকে এই যে আমাদের ত্রিভুজাকৃতির যে লোডটা আছে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে h ডিভাইডেড বাই 3। তাহলে এই বি থেকে এই পি চাপ যেটা আছে এই চাপের লম্ব দূরত্ব হচ্ছে h ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এখন এই দুইটার অনুপাতই হচ্ছে এটা, এই দেখো w ইন্টু বি মাইনাস এক্স ডিভাইডেড বাই পি ইন্টু h ডিভাইডেড বাই 3। এই মানটা যদি, অর্থাৎ আমরা এইটা হিসাব করে, ঠিক আছে, ম্যাথের মধ্যে এইটা হিসাব করে যদি আমরা 2 এর থেকে বড় পাই, তাহলে আমরা বুঝবো যে এই ড্যামটা উল্টাবে না। ঠিক আছে, অর্থাৎ এই ড্যামটা আমাদের এই পি বলের কারণে ওইদিকে উল্টায় যাবে না। ঠিক আছে, অর্থাৎ এই পি বলের ফলে এখানে একটা ওভারটার্নিং মোমেন্টের সৃষ্টি হবে, সেটার কারণে তখন আর ওই মানে আমাদের ড্যামটা উল্টায় যাবে না। ঠিক আছে, এখন ভাইয়া তাহলে আমরা আলোচনা করব হচ্ছে পিছলানো প্রতিরোধ নিয়ে। পিছলানো মানে কি, কোনো একটা বস্তুকে তুমি যখন বল প্রয়োগ করবা সে যদি ওই জায়গা থেকে সরে যায়, তার মানে কি সে পিছলাইয়া যাচ্ছে, তাই না। এখন এখানে আমাদের পানির যে মোট চাপটা আছে, ঠিক আছে, এই মোট চাপটা কি হচ্ছে, এই যে আপস্ট্রিম পার্শ্বে ড্যামের পার্শ্বটাতে কি করতেছে, চাপ প্রয়োগ করতেছে, এর ফলে কি হবে, ড্যামটা ডাউন স্ট্রিমের দিকে পিছলাইয়া যেতে যাবে, তাই না। তাহলে কি করব, আমাদের তো অবশ্যই পিছলানোটা প্রতিরোধ করতে হবে, তাছাড়া তো ড্যাম নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে, তাই না। তাহলে এখন এই পিছলানো প্রতিরোধ করার জন্য এখানে একটা বল কাজ করে, সেটা হচ্ছে আমাদের এই যে ড্যামের বেস এবং মাটির মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ বলটাই হচ্ছে আমাদের কি করে, এটাকে প্রতিরোধ করে। তাহলে এই ঘর্ষণ অর্থাৎ আমাদের হচ্ছে বেস এবং মাটির মধ্যে যে ঘর্ষণ বল, এটাকে আমরা ধরো হচ্ছে যদি এফ দিয়ে প্রকাশ করি, যদিও এখানে তোমাদের এফ দিয়ে প্রকাশ করছি, হ্যাঁ, তাহলে এফ দিয়ে যদি প্রকাশ করি এবং আমাদের হচ্ছে এটা তো আমরা পি দিয়ে প্রকাশ করছি, এই দুইটার অনুপাতই হচ্ছে আমাদের কি, পিছলানোর জন্য নিরাপদ সহগ। ঠিক আছে, এই নিরাপদ সহগ যদি 1.5 এর থেকে বড় হয়, তাহলে আমরা কি বুঝবো যে এটা পিছলাবে না। ঠিক আছে, অর্থাৎ ড্যামটা পিছলাইয়া যাবে না। কোনটার অনুপাত, ঘর্ষণ বল এবং পানির মোট চাপের অনুপাত যদি 1.5 এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে ড্যামটা পিছলাবে না। এখন এই ঘর্ষণ বলটা আমরা কিভাবে বের করব, আমরা কিন্তু হয় ফিজিক্সে দেখছিলাম যে ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানতাম, ঘর্ষণ বল ভাগ আমাদের প্রতিক্রিয়া বল আর। এখানে যদিও প্রতিক্রিয়া বল তোমরা আবার এটাকে ভাবো না, হ্যাঁ, প্রতিক্রিয়া বল বলতে এখানে কি বোঝাচ্ছে, দেখো আমাদের এখানে যখন ড্যামের যে ওজনটা মাটির উপরে এসে যখন পড়বে, ঠিক আছে, ডাব্লিউ, তখন কি করবে, মাটি সমপরিমাণ একটা বল এই ড্যামের তলদেশে উপরের দিকে প্রয়োগ করবে। সেটা কিসের সমান হবে, অবশ্যই ড্যামের ওজনের সমানই হবে। অর্থাৎ তুমি আমরা কি জানি, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে, তাই না। তাহলে ড্যামের ওজন যখন আমাদের মাটির উপর এসে পড়বে, তখন মাটি কি করবে, একটা সমপরিমাণ বল উপরের দিকে প্রতিক্রিয়া হিসেবে দিবে। তাহলে এখানে আমাদের প্রতিক্রিয়া বল আর লেখাও যে কথা, অর্থাৎ প্রতিক্রিয়া যেটা দেবে এখানে আর, এই আর লেখাও যে কথা, ডাব্লিউ লেখাও একই কথা না, অর্থাৎ এই প্রতিক্রিয়া বল আর ডাব্লিউ তো সমান, জাস্ট তাদের দিক বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এখানে মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডাব্লিউ লিখতে পারি, তাই তো। তাহলে এখান থেকে আমরা ঘর্ষণ বল এফ বের করব, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউটাকে এই পাশে পার করে দাও, এফ ইজ ইকুয়াল টু এই যে মিউ ডাব্লিউ। ঠিক আছে, এই যে দেখো এফ ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ, তাহলে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই পানির মোট চাপের অনুপাত যদি হচ্ছে আমাদের 1.5 এর থেকে কম হয়, তখন আমাদের ড্যামটা পিছলাবে না বা পিছলানো থেকে প্রতিরোধ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ড্যামের 4টা নিরীক্ষা। এই 4টা নিরীক্ষায় যদি ড্যাম পাস করে, তাহলে আমরা বুঝবো যে আমরা যে ড্যামটা ডিজাইন করতেছি বা তৈরি করতে চাচ্ছি, সেটা আমরা এই জায়গায় টিকায় রাখতে পারবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের ড্যামের স্থিতিশীলতার পরীক্ষা
এখন ভাইয়া আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র দেখে বা ইম্পর্টেন্ট সূত্র দেখে এই অধ্যায়টার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সমাধান করার পর্বে চলে যাব। ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, এখন আসো আমরা পরবর্তী পার্টে যাই। এখন ভাইয়া আমরা প্রায় থিওরি পার্টের সর্বশেষ অংশে চলে আসছি। এখন আমরা গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখে ম্যাথ শুরু করব। ঠিক আছে? তো এখনো যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের গ্রুপে যারা এখনো জয়েন হও নাই, তারা জয়েন হয়ে নাও, কারণ ওখানে আমরা তোমাদের এই অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেই ক্লাসের তোমরা নোটগুলো কিন্তু ওখানে পেয়ে যাবা, এবং নোটগুলোতে সুন্দরভাবে গোছানোভাবে তোমাদের সবকিছু দিয়ে দেওয়া থাকবে। তাহলে আসো এখানে বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের বিকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু বড় হাতের এক্স প্লাস অর্থাৎ ক্যাপিটাল এক্স প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ বিকেন্দ্রিকতার দূরত্বটা কোনটা দেখো তো, এই যে এই দূরত্বটা না, আমাদের এখানে যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা না, এই দূরত্বটা কিন্তু। তাহলে দেখো এই যে এক্স এইটুক, বড় ক্যাপিটাল এক্স এইটুক, স্মল এক্স হচ্ছে এইটুক। ঠিক আছে? এখন এখান থেকে তুমি যদি কি করো, অর্থাৎ এই পুরো এক্স প্লাস ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স থেকে যদি তুমি বি ডিভাইডেড বাই 2 বাদ দাও, ঠিক আছে, অর্থাৎ এই দেখো এইটুকু কি, এইটুকু হচ্ছে বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এ থেকে এই যে এই পর্যন্ত। তাহলে তুমি পাচ্ছ কতটুকু দেখো তো, এখান থেকে এই পর্যন্ত পাচ্ছ না, পাচ্ছ কিন্তু। তাহলে এটাই হচ্ছে আমাদের ই এর ভ্যালু, অর্থাৎ তোমরা ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স করে সেখান থেকে প্রস্থের অর্ধেক বাদ দিলেই বিকেন্দ্রিকতার মান ই পেয়ে যাবা। ঠিক আছে? এরপরে দেখো প্রতি মিটার দৈর্ঘ্যে পানির চাপ পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা কিন্তু আমি একটু আগেই তোমাদের প্রমাণ করে দেখাইলাম। টপে হচ্ছে চাপের তীব্রতা 0, বটমে চাপের তীব্রতা ম্যাক্সিমাম ওমেগা এইচ, দুইটার গড় করে সেটার সঙ্গে ক্ষেত্রফল গুণ করলেই আমরা কিন্তু ওইটা পেয়ে যাচ্ছিলাম। অর্থাৎ টপেরটা কি ছিল, টপেরটা ছিল হচ্ছে 0, এর সঙ্গে আমাদের নিচের চাপের তীব্রতা ছিল ওমেগা এইচ, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা পাইলাম হচ্ছে গড় চাপের তীব্রতা। যেহেতু ধীরে ধীরে চাপের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আমরা তো ম্যাক্সিমামটা নিয়েও হিসাব করতে পারবো না, মিনিমামটা নিয়েও হিসাব করতে পারবো না, তাহলে আমাদের মাঝামাঝি একটা নিয়ে হিসাব করতে হবে না, সেজন্য আমরা গড় বের করতেছি, উপরেরটা প্লাস নিচেরটা ভাগ 2, এটা হচ্ছে গড় চাপের তীব্রতা। আর চাপের তীব্রতার সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে আমরা কিভাবে ভাইয়া মোট চাপ পাই। যেহেতু আমরা প্রতি মিটার দৈর্ঘ্যে পানির চাপ বের করব, তাহলে এখানে L ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এর সঙ্গে যদি আমরা ক্ষেত্রফল গুণ করতে চাই, তাহলে কি করতে হবে, এই ড্যামের ওই পার্শ্বটা, অর্থাৎ এই দিকের পার্শ্ব যেটা আছে, অর্থাৎ এই যে এই দিকে যে পার্শ্বটা আছে, এই পার্শ্বটার ক্ষেত্রফল আমাদের নিতে হবে। তাহলে এই পার্শ্বর ক্ষেত্রফল নিতে গেলে কি করতে হবে, দেখো আমাদের পানির উচ্চতা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত তো চাপ পড়বে, তাই না? তার উপরের অংশটুকু তো আমাদের নেওয়ার দরকার নেই, তাই তো? তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ ইন্টু হচ্ছে এল, যেহেতু এখানে এল এর মান 1, সেই জন্য এখানে 1 দিয়ে দিচ্ছি। তাহলে এই এইচ আর এইচ গুণ হয়ে কি হয়ে যাচ্ছে ওমেগা এইচ স্কয়ার ডিভাইডেড বাই 2, এভাবে পি মান আসলো। এখন আমরা দেখব হচ্ছে প্রতি ঘনমিটার দৈর্ঘ্যে ড্যামের ওজন নির্ণয়ের যে ফর্মুলাটা আছে, W ইজ ইকুয়াল টু A প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ ইন্টু ওমেগা প্রাইম। ওমেগা প্রাইম হচ্ছে এখানে কি, আমাদের ড্যামের উপাদানের একক ওজন। ঠিক আছে? তাহলে দেখো আমরা ওজন বের করার জন্য সূত্র জানি ভি ইন্টু হচ্ছে ওমেগা, অর্থাৎ আয়তনের সঙ্গে যদি আমরা একক ওজন গুণ করি, তাহলে কিন্তু আমরা কোনো একটা বস্তুর ওজন বা ভর বের করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের কি হচ্ছে, এই অংশটুকু হচ্ছে 1 মিটার প্রতি মিটারের জন্য ড্যামের আয়তন। ঠিক আছে? আর পরেরটা হচ্ছে একক ওজন ড্যামের উপাদানের। তাহলে এই ভিটা আমরা কিভাবে পাচ্ছি, দেখো a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ হচ্ছে এই ড্যামের, অর্থাৎ এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম আকৃতির ড্যাম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি ভাইয়া, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ 2 গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহু কোনটা কোনটা, এই বি এবং এ, এদের যোগফল হচ্ছে a প্লাস বি ভাগ 2, এবং এই দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব কত, আমাদের এই যে বড় হাতের এইচ। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাইলাম। আর আমরা আয়তন ইজ ইকুয়াল টু কি জানি, ক্ষেত্রফল গুণন আমাদের এখানের হিসাবে আমাদের দৈর্ঘ্য আর কি। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এখন দেখো এর সঙ্গে যদি আমরা এখন কি করি, আমরা হচ্ছে তোমার হচ্ছে এটুকু হচ্ছে ক্ষেত্রফল, এর সঙ্গে যদি আমরা ড্যামের লেন্থটা গুণ করে দেই এল, তাহলে আমরা কি পাবো, আয়তন পাবো। কিন্তু এখানে আমরা হিসাব করতেছি কতটুকু অংশের জন্য, আমরা হিসাব করতেছি হচ্ছে 1 মিটার অংশের জন্য। ঠিক আছে? তাহলে এখানে আমরা এল এর পরিবর্তে 1 দিয়ে দিলাম। তাহলে এই টোটালটা হচ্ছে কি ভি, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে, অর্থাৎ প্রতি মিটারে ড্যামের আয়তন হচ্ছে এটা। ওকে? এরপর এর সঙ্গে আমরা কি করব, আমাদের ড্যামের একক ওজন, উপাদানের একক ওজন ওমেগা প্রাইম দিয়ে গুণ করে দিব। তাহলে এই যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ হচ্ছে
ড্যামের আয়তন কি জন্য এটা হলো, এর সঙ্গে কিন্তু এল ছিল, এল দিয়ে গুণ করলে কিন্তু আয়তন পাইছি, ঠিক আছে, কিন্তু এল এর মান যেহেতু 1 সেজন্য এখানে এলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে, এর সঙ্গে আমাদের আছে হচ্ছে ওমেগা প্রাইম। এটা হচ্ছে আমাদের প্রতি ঘনমিটার দৈর্ঘ্যে ড্যামের ওজন, ঠিক আছে, অর্থাৎ প্রতি মিটারে যতটুকু ড্যামের আয়তন হবে সেই আয়তনের জন্য আমরা ওজন পাচ্ছি হচ্ছে আমরা এই সূত্রের সাহায্যে। ওকে, এরপর আমরা কি করব দেখো, প্রত্যক্ষ পীড়ন নির্ণয়ের সূত্র আমি একটু আগে দেখাইছি। মাটির উপর যে বল পড়তেছে সেই বলকে আমাদের 1 মিটার দৈর্ঘ্যের ড্যামের প্রস্থ ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এই সূত্র পাবো, W/B। ক্ষেত্রফল বি কিভাবে হলো দেখো, এর সঙ্গে কিন্তু এল গুণ অবস্থায় ছিল, ঠিক আছে, কিন্তু এখানে এল 1 বলে এলটা ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর দেখো বেন্ডিং পীড়ন ইজ ইকুয়াল টু কি, আমি একটু আগেই তোমাদের দেখাইছি, এটা তোমাদের ওই যে কোন সূত্র থেকে আসছে, এই যে এই সূত্র থেকে কনভার্ট হয়ে আসছে, ঠিক আছে, এমওয়াই ডিভাইডেড বাই আই থেকে কনভার্ট হয়ে এটা আসছে। এটা দেখাইতে গেলে ক্লাসটা আরো বেশি বড় হয়ে যাবে, আমি এটা দেখাচ্ছি না, তোমাদের বইয়ে দেওয়া আছে, আর আমি যে নোটটা শেয়ার করছি সেখানেও করে দেওয়া আছে, তোমরা চাইলে ওইটা একটু দেখে নাও। এরপরে দেখো কি আছে, সর্বোচ্চ চাপ এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু, একটু আগে আমি এটা দেখাইছি কিভাবে আসছে, W/B 1 + 6E/B। সর্বনিম্ন কি হবে, জাস্ট এখানে একটা মাইনাস আসবে, W/B 1 - 6E/B। এরপর ড্যামের প্রস্থ যখন নির্ণয় করতে বলবে আমাদের কোনো ম্যাথে, তখন আমাদের কি করতে হবে, এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে সবগুলোর মান বসায় দিয়ে জাস্ট আমরা এখান থেকে বিটাকে একপাশে রেখে, বা এখানে একটা সমীকরণ তৈরি হবে, হ্যাঁ, অর্থাৎ বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ারের আর হচ্ছে তোমার হচ্ছে বি স্কোয়ারও থাকবে, বিও থাকবে, এবং এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, এভাবে একটা সমীকরণ তৈরি হবে, দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটার সমাধান করতে পারবো, ঠিক আছে। তো যখন যে ম্যাথটা আসবে তখন আমরা এটা সমাধান করে দেখাবো। তাহলে মোটামুটি এই ছিল আমাদের ড্যাম সম্পর্কে বেসিক আলোচনা। এখন আর একটা জাস্ট লাস্ট একটা তোমাদের আলোচনা আছে, সেটা হচ্ছে মধ্য তৃতীয়াংশের সূত্র। মধ্য তৃতীয়াংশের সূত্র কি দেখো, এটা আমি যদি তোমাদের দেখাই, আচ্ছা আমি একটু এই পাশটা ক্লিয়ার করে নিই আগে। এখন তাহলে ভাইয়া মধ্য তৃতীয়াংশ জিনিসটা কি দেখো, আমরা যদি একটা ড্যাম এখানে ড্র করি, এটা যদি এর প্রস্থ হয়, হ্যাঁ, প্রস্থ হয় ড্যামের, তাহলে এই প্রস্থটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ওকে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে এখানে মধ্য তৃতীয়াংশ জিনিসটা কি সেটা আগে তোমরা বোঝো। এই ড্যামের 3 ভাগে ভাগ করার ফলে প্রথম যে অংশটা এবং শেষের যে অংশটা, এই দুই অংশকে বলা হয় বহিস্থ তৃতীয়াংশ, অর্থাৎ বাহিরের তৃতীয়াংশ। তৃতীয়াংশ মানে কি, 3 ভাগের 1 ভাগ। তাহলে মধ্য তৃতীয়াংশ হচ্ছে ড্যামের মাঝখানের যে 3 ভাগের 1 ভাগ অংশটা আছে, অর্থাৎ এই যে মাঝের 3 ভাগের 1 ভাগ অংশ, এই মাঝের 3 ভাগের 1 ভাগ অংশটাকে বলা হয় মধ্য তৃতীয়াংশ। এখন এই মধ্য তৃতীয়াংশের সূত্রটা আবার তাহলে কি, এখানে দেখো, যখন আমাদের ড্যামের নিজস্ব ওজন, ঠিক আছে, এটা কোন দিকে কাজ করতেছে, এই যে নিচের দিকে কাজ করতেছে ভরকেন্দ্র থেকে, এবং পানির যে পার্শ্বচাপ সেটা এদিকে কাজ করতেছে, ওকে, এইদিকে, এই দুইটার লব্ধি বল যদি এই আমাদের ড্যামের মধ্য তৃতীয়াংশের মাঝ দিয়ে চলে যায়, কোন দিক দিয়ে, মধ্য তৃতীয়াংশের মাঝে থাকে, এর ফলে কি হবে, আমাদের যে সর্বোচ্চ পীড়নটা থাকবে এটা একটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে থাকবে, ঠিক আছে। এর ফলে আমাদের ড্যামটা টান পীড়ন থেকে মুক্ত হবে, উল্টানো থেকে বেঁচে যাবে, এবং পিছলানো এগুলো থেকে তাকে প্রতিরোধ করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ তাকে রক্ষা করতে পারবে। এই যে মাঝখানে যাওয়ার ফলে তার আমরা কি বলে যে সর্বোচ্চ পীড়নটা গ্রহণযোগ্য মাত্রায় পাচ্ছি, এর ফলে যে টান পীড়ন, তারপরে তোমার হচ্ছে পিছলানো এবং উল্টানো প্রতিরোধ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মধ্য তৃতীয়াংশের সূত্র। তোমাদের বইয়ের সংজ্ঞাটা অনেক ভালোভাবে দেওয়া আছে, তোমরা একবার পড়ে নিবা। আমি যেটা বললাম যে আমাদের বেসটাকে 3 ভাগে ভাগ করলে মাঝের যে তৃতীয় অংশটা থাকবে, অর্থাৎ মাঝের যে অংশটা থাকবে, ড্যামের নিজস্ব ওজন এবং পানির চাপ বলের লব্ধি বলটা যদি, অর্থাৎ আর যদি এই মাঝের তৃতীয়াংশ দিয়ে অতিক্রম করে, তখন আমরা কি পাবো, সর্বোচ্চ পীড়নটা একটা গ্রহণযোগ্য মাত্রায় পাবো, সেটার জন্য কি হবে, ড্যামটা আমাদের স্থিতিশীল হবে, অর্থাৎ স্থায়ী হবে সেটা। এটাই হচ্ছে আমাদের মধ্য তৃতীয়াংশের সূত্র। আশা করতেছি বুঝতে পারছো। এখন আমরা ম্যাথমেটিক্যাল সমস্যায় চলে যাব, এবং একটা ম্যাথ দিয়ে তোমাদের মেজরিটি যে ম্যাথগুলো ছিল, মানে ম্যাথগুলো আছে সবগুলো সমাধান করব, আর একটা বা দুইটা আমি তোমাদের আলাদাভাবে এমনিতেই করে দিব, ঠিক আছে। ওইগুলো একটু হালকা, মানে তোমার হচ্ছে প্রস্থ নির্ণয়ের জন্য একটা আছে, আর তোমার হচ্ছে যদি অন্য টাইপের কোনো একটা থাকে সেটা আমি করে দিব। কিন্তু আমি যে প্রথম ম্যাথটা করাবো সেটা করলে তোমাদের বইয়ের মেজরিটি ম্যাথগুলোই
তোমরা সলভ করতে পারবা। তো চলো আমরা ম্যাথে চলে যাই।